আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো আপনাদের মাঝে কিন্তু অনেকেই কয়েকজনে হাতে গোনা কয়েকজনে কমেন্টস করেছেন যে আপনি যখন কথা বলেন তাহলে পিছনের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটা কেন রিমুভ করেন না, বা এটার কয়েকটা রিজন রয়েছে। প্রথমত আমার কাছে গ্রিন স্ক্রিন নেই, দ্বিতীয়ত হচ্ছে আমার রুমের স্পেসটা এত কম যে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তো এইখানে ভিডিও বানানোটাও একটু টাফ। তো আশা করি ইনশাল্লাহ সামনের মাস থেকে লাইটিং হবে, তারপর ব্যাকগ্রাউন্ডের যে সিনারিগুলো রয়েছে এগুলো চেঞ্জ হয়ে যাবে। মানে আমি যখন যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো, তারপর যে ক্লাবটাকে নিয়ে কথা বলবো, স্টুডিওতে কিন্তু আপনারা অন স্ক্রিনে ওই জিনিসটাই দেখতে পারবেন। সো এই জিনিসটাকে এক সাইডে রেখে যদি আমরা আজকের ভিডিওর মেইন টপিকে চলে যাই, তাহলে কিন্তু আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে আপনাদের কমেন্টস। তো বিগত অনেক দিন হয়ে গেল আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না অন স্ক্রিনে। তো আজকে আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে এসেছি। কিছু কিছু কমেন্টের রিপ্লাই দেবো, সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার তো আর পসিবল না। সো যাদের কমেন্টে রিপ্লাই দিতে পারবো না তাদের জন্য তাদের কাছ থেকে কিন্তু সাধারণভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো প্রথমত যার কমেন্ট আমি পড়বো তার নাম হচ্ছেন স্বাধীন ভাই। লিখেছেন 2025 সালে মাঠে নামবে নেইমার জুনিয়র। ভাই হ্যাঁ, আপনার তথ্যটা ঠিক আছে, 2025 সালে মাঠে নামবে, বাট এটা হচ্ছে সৌদির প্রো লিগে। নেইমার তো আল হিলালে খেলে। তো ওই আল হিলালের হয়ে 2025 সালে কিন্তু তিনি মাঠে নামতে পারবেন সৌদির প্রো লিগে, কারণ তাকে কিন্তু নিবন্ধন করাইতে পারে নাই সৌদির প্রো লিগে। এটা হচ্ছে ভিন্ন কথা। এখন আমরা যদি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দিকে আসি, তাহলে কিন্তু নেইমার জুনিয়রকে ওই জায়গায় অ্যাড করানো হয়েছে। ওইখানে যেহেতু তাকে অ্যাড করানো হয়েছে, তিনি অবশ্যই খেলতে পারবেন ওইখানে। এখন দেখতে হবে তার ইনজুরির রিকভারির প্রসেসটা কিরকম, তার ইনজুরি থেকে রিকভারি করতে তার আরো কতদিন সময় লাগবে, এই জিনিসটা কিন্তু দেখতে হবে। তো এখন আপনি বলতে পারেন যে আল হিলালের হয়ে সৌদির প্রো লিগে খেলতে পারবে না, আবার আল হিলালের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কিভাবে খেলবে? বা এটা কিন্তু দুই রকম টুর্নামেন্ট। যেমন আপনি মনে করেন যে লা লিগা এবং আপনি যদি চ্যাম্পিয়ন্স লিগটা দেখেন, দুইটার রুলস কিন্তু আলাদা। সো সেমও কিন্তু এইখানে টুর্নামেন্ট যেহেতু দুইটা, এদের রুলসও কিন্তু ভিন্ন ভিন্ন। তো ওই হিসেব করলে সেই অনুযায়ী যেহেতু নেইমার জুনিয়রের আল হিলালের হয়ে সৌদি প্রো লিগে খেলার জন্য এখনো পর্যন্ত নিবন্ধন হয় নাই, সেই অনুযায়ী যেহেতু সে ওইখানে খেলতে পারবে না। কিন্তু এটার বিপরীতে আমরা যদি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে দেখি, তাহলে কিন্তু ওইখানে তিনি খেলতে পারবেন। সো এটাই হচ্ছে বেসিক যে মূল কারণটা। তারপর যে কমেন্ট আমি পড়ব তার নাম হচ্ছে আঞ্জুমান বেগম। আপু লিখেছেন, ভাই 1 মাস শেষ হয় না কেন? অর্থাৎ তিনি যে জিনিসটা বোঝাতে চাইতেছেন, নেইমার জুনিয়র সম্ভবত আরো 1 মাস পরে মাঠে নামবেন, সেই অনুযায়ী তিনি বলতেছেন 1 মাস কেন শেষ হয় না। তো এটার উত্তরটা আমি যেভাবে দিতে পারি সেটা হচ্ছে, নেইমার জুনিয়র আপনাদের একজন পছন্দের প্লেয়ার, আপনাদের আবেগের জায়গা, যার কারণে কিন্তু এক একটা দিন অনেক লম্বা আপনাদের কাছে মনে হচ্ছে। তো সেই অনুযায়ী হয়তো আপনি এই কথা বলেছেন। এরপরে যে কমেন্ট আমি নিব তার নাম হচ্ছে এমডি রমজান ভাই। লিখেছেন, ব্রাজিলের হয়ে কবে খেলবে নেইমার জুনিয়র? সম্ভবত অক্টোবরের যে ম্যাচগুলো রয়েছে এই ম্যাচগুলো খেলতে পারে যদি সম্পূর্ণ ফিট থাকে, না হলে কিন্তু নভেম্বর। তো এরপরে কিন্তু এমডি সোহাগ পাটুয়ারি ভাই লিখেছেন, হাই ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? এরপরে যে কমেন্টটা নিব তার নাম হচ্ছে বাদন মিয়া। তিনি লিখেছেন, ভাই রিয়াল মাদ্রিদের ভিডিও চাই। অবশ্যই ভাই রিয়াল মাদ্রিদের ভিডিও আসবে, সামনের দিক থেকে রিয়াল মাদ্রিদের ভিডিও অবশ্যই আসবে। এখন যেহেতু ক্লাব পর্যায়ের ম্যাচ শুরু হয়ে যাচ্ছে, ইন্টারন্যাশনাল যেহেতু কোনো ম্যাচ নেই, তো সামনের দিকগুলোতে আপনারা রিয়াল মাদ্রিদের ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ। এরপরে এমডি তারেক ভাই লিখেছেন, ভাই ব্রাজিলের পরবর্তী স্কোয়াডে কে কে থাকতে পারে এটা নিয়ে একটা ভিডিও দেন। ভাই এটা নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে ইনশাল্লাহ। এরপর যে কমেন্টটা করেছেন ভাইয়ের নাম হচ্ছে জাকির আকন্দ ভাই। লিখেছেন, নেইমার জুনিয়রকে সামনের ম্যাচটা খেলতে পারবেন? ভাই না, সম্ভবত ইঞ্জুরি থেকে সম্পূর্ণ ফিট হয় না, সামনের ম্যাচটা তো 2 দিন পরে, সে খেলতে পারবে বলে মনে হয় না। এরপরে যে কমেন্টটা করেছেন ভাইয়ের নাম হচ্ছে এমডি সরসিন ভাই। লিখেছেন, শুনলাম জিনেদিন জিদান ব্রাজিলের কোচ হতে পারে, কতটুক সত্য? ভাই এইসব নিউজ আপনারা কোথায় পান? এগুলা সম্পূর্ণ ফেক নিউজ। জিনেদিন জিদান কিন্তু আগে ব্রাজিলকে রিজেক্ট করে দিছে, এটা হচ্ছে সম্পূর্ণ ফেক নিউজ। এরপর যে কমেন্টটা করেছেন ভাইয়ের নাম হচ্ছে সোহাগ রহমান। তিনি লিখেছেন, কোচ হিসেবে তিতে দুরিবালের চেয়ে হাজার হাজার গুণে ভালো কোচ। অবশ্যই ভাই, তাতে কোনো সন্দেহই নেই। এরপরে যে কমেন্টটা করেছেন ভাইয়ের নাম হচ্ছে জে আর নিলয়। তিনি লিখেছেন, ব্রাজিলকে নিয়ে আপডেট দেন, ব্রাজিলকে নিয়ে কয়েকটা ভিডিও দেন। ভাই ভাই ব্রাজিলকে নিয়ে তো প্রতিনিয়ত ভিডিও দেওয়া হয়। এখন যেহেতু ক্লাব পর্যায়ের ম্যাচ চলে আসছে, এখন ক্লাব পর্যায়ের ভিডিও পাবেন, ব্রাজিলেরও ভিডিও পাবেন, দুইটা একসাথেই কিন্তু পাবেন। এরপরে যে কমেন্টটা করেছেন তার নাম হচ্ছে এমডি জাহিদ ভাই। লিখেছেন, আচ্ছা ভাই আমার একটা কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ, এবং রিপ্লাই দিবেন আশা করি। 17 সেপ্টেম্বর নেইমার কি মাঠে নামবে তা নিয়ে একটু আলোচনা করলে ভালো হতো। আর ইদানিং ফেসবুক, টিকটক এবং বিভিন্ন ওয়েবসাইটে জানা গেছে যে নেইমার 17 সেপ্টেম্বর মাঠে নামবে।
সো এটা কতটুক সত্য এরকম একটা কমেন্ট তিনি করেছেন। ভাই এটা সম্পর্কে আগামীকাল ভিডিও আসতেছে বিস্তারিত, সো ওই ভিডিওটা দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন। এরপর যে কমেন্টটা নিব, ভাইয়ের নাম হচ্ছে ইমরান খান, তিনি লিখেছেন, ভাই কোচ টি থেকে কি আর ফিরিয়ে আনা সম্ভব ব্রাজিল দলে, দয়া করে একটু বলবেন প্লিজ। ভাই এটা নিয়ে আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি, এই মুহূর্তে টি থেকে ফিরিয়ে আনা বেশ কঠিন। এটা আপনি গত যে ভিডিওটা আপলোড দিয়েছি ওইখানে আপনি দেখে আসতে পারেন। এরপর যে কমেন্টটা করেছেন ভাইয়ের নাম হচ্ছে অল স্টোরি, ভাই লিখেছেন, ভাই ব্রাজিলের বেস্ট একটা 11 তৈরি করে ভিডিও বানান প্লিজ। ভাই এটা নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে ইনশাল্লাহ। এরপর যে কমেন্টটা করেছেন ভাইয়ের নাম হচ্ছে এমডি শাহ আলম, তিনি লিখেছেন, যাই বলেন প্যারাগুয়ের সাথে হারটা কিছুতেই মেনে নিতে পারতেছি না ভাই, অনেক খারাপ লাগতেছে এমন একটা দলের সঙ্গে হার। অবশ্যই ভাই কেউ কিন্তু এমন ধরনের রেজাল্ট ব্রাজিলের কাছ থেকে আশা করে নাই, এটা মনে করেন যে আনএক্সপেক্টেবল, প্রত্যাশিত না। কি আর বলবো ভাই। তারপরে লাস্ট যে কমেন্টটা পড়বো, ভাইয়ের নাম হচ্ছে এমডি মুনির, তিনি লিখেছেন, ব্রাজিলের এই কোচ পরিবর্তন না করলে ইতিহাসে সবচেয়ে বড় ধাক্কা খাবে ব্রাজিল, যে ধাক্কা সারা জীবন মনে রাখবে। অবশ্যই আপনি যে জিনিসটা বলেছেন সেটা হচ্ছে যদি এই কোচটা পরিবর্তন না করানো হয় তাহলে হয়তো বা বিশ্বকাপ ব্রাজিল খেলতে পারবে না। এ পর্যন্ত যতগুলো বিশ্বকাপ হয়েছে প্রত্যেকটা বিশ্বকাপে ব্রাজিল অংশ নিয়েছে। সো তাকে যদি ডুরিবাল জুনিয়রকে যদি চেঞ্জ না করা হয় তাহলে একটা শঙ্কাই থেকে যায় যে ব্রাজিল আসলে বিশ্বকাপ খেলতে পারবে কিনা, আর বিশ্বকাপ না খেলতে পারলে তো ব্রাজিল ইতিহাসের জন্য বড় একটা ধাক্কা এটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি নাই তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে অন্য কোন এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।